শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন, আপনাদের সকলের ভীষণ প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের দু লাইন দিয়ে, এবং দু লাইন হয়তো একটু প্রশ্নের মতোই লাগতে পারে। সেটি হলো, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। আজকের এই দিন খুব চমৎকার একটি দিন, এবং এই দিনে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি যেন অন্যরকমভাবে সাড়া দিচ্ছে। এবং এই যে সূর্য ওঠা সফল হলো কার, এই প্রশ্নের সাথে সাথে কিছু উত্তরও আমাদের কাছে চলে আসছে। সূর্য আমাদের প্রকৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এবং এই প্রকৃতির সব কিছু মিলিয়েই জীবন সম্পর্কিত। এবং আজকে তারকাকথনের আমাদের যিনি অতিথি, তিনি এই প্রকৃতির স্পন্দনকে হৃদয়ে ধারণ করে কাজ করে যাচ্ছেন অবিরত। তিনি আমাদের মাঝে প্রকৃতি বন্ধু হিসেবে পরিচিত, এবং একই সাথে তিনি বাংলাদেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকৃতিকে সুন্দরভাবে যাতে করে আমরা সংরক্ষণ করতে পারি সে বিষয়ে আওয়াজ তুলছেন, কাজ করছেন এবং প্রশংসিত হচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, আজকের তারকাকথনের আমাদের অতিথি যিনি আমাদের আজকে সেটকে আলোকিত করেছেন। সূর্য যেমনভাবে প্রকৃতিকে আলোকিত করে, তিনি আমাদের ভীষণ শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। তিনি একই সাথে ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমাদের সকলের ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধেয় মানুষ জনাব মুকিত মজুমদার বাবু, স্বাগত আপনাকে। ধন্যবাদ। এবং আজকে জন্মদিন আপনার, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তারকাকথনের সেট থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমরা অনেক আড্ডা দিব আজকে, আসলে আপনার সাথে অনেক কঠিন কঠিন প্রশ্ন করব, আপনাকে ভেবে রেখেছি। কঠিন? হ্যাঁ। আচ্ছা, শুরুতে একটু জানতে চাইবো, জন্মদিনে তো আসলে আমাদের অনেক ধরনের চিন্তা, আমাদের অনেক ধরনের ভাবনা কাজ করে নিজের মধ্যে, এবং আমরা আসলে বিভিন্ন ধরনের হিসেব কষতে থাকি যে আমি জন্মদিন, আজকের দিনে জন্ম নিয়েছি, এত বছর জীবনের চলে গেল, আমি আমার প্রত্যাশিত জীবনটা কতটুকু ভাবে উদযাপন করতে পারছি, এবং একই সাথে আমি আসলে আমার প্রাপ্তির জায়গাটাতেও ঠিকভাবে রাখতে পারছি কিনা। জন্মদিনের দিন এসে আসলে আজকের ভাবনাটা কি? বেসিক্যালি আমি বলবো যে জীবন তো ছোট, আসলে জীবন তো আর বড় না, আমরা বড় করি আর কি। আচ্ছা। আমরা মনে করি অনেক বড়, কিন্তু আসলে তো বড় না, আমরা তো যে কোনো সময় চলে যেতে পারি। আর আরেকটা জিনিস হলো, সময়টা খুব বেশি না, কিন্তু কাছিমের চেয়েও কম। মানুষের জীবন কিন্তু বেশি লম্বা না। আমি বলবো আমার ব্যাপারে, অনেকে হয়তো অন্য তাদের মতামত থাকতে পারে, কিন্তু আমি বলবো খুব কালারফুল ছিল। খুব কালারফুল? হ্যাঁ, কালারফুল ছিল। কালারটা মানে সবুজটা বেশি? হ্যাঁ, সবুজটা পরে এসছে, আচ্ছা। তার একেবারে রক্তিম ছিল। ও হ্যাঁ, আমরা সেই প্রসঙ্গেই যাব। জন্মদিনের দিন নিশ্চয়ই আজকে ছোটবেলার বিভিন্ন স্মৃতি দৃশ্যপটে ভেসে উঠছে, একটু জানতে চাইবো ছোটবেলাটা কিভাবে কেটেছিল? ছোটবেলাটা আসলে আমি খুব কোয়াইট ছিলাম, কিন্তু এখন যত কথা বলি এত কথা বলতাম না, কিন্তু আগে। আচ্ছা। তো ছোটবেলায় কথা বলতাম কম, অবজার্ভ করতাম বেশি। তো আমার ছোটবেলার বলতে গেলে যে যখন বেড়ে উঠি আমি আমার বাবা মা ভাই বোনদের সাথে, সেই সময়টা ছিল একরকম। তার পরবর্তীতে তো নানাভাবে নানা জিনিস বদলিয়েছে, কিন্তু ওই সময় যেটা, যে সব ভাই বোন মিলে একসাথে থাকার মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। মা বাবা সবাই ছিল সেই সময়। আবার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট আপনি? আমি সবচেয়ে ছোট, 5 ভাই বোন। হ্যাঁ, আমরা 5 ভাই বোন। 5 ভাই বোনের মধ্যে আমাদের 3 বোনই বড়, তারপরে ভাই, তারপরে আমি। তা আমি একেবারে ছোট, শুধু আম্মার খুব আদরের ছিলাম, যার জন্য আমার নাম বাবু। আচ্ছা, আদরের মাত্রাটা এত বেশি যে আদর করে ডাকার নামটাই আসলে আসল নামের সাথে বাবু যুক্ত হয়ে বাবু গেল। করে ডাকতো, ব্যাস বাবু হয়ে গেছি। তারপরে তো ছোটবেলায় যেটা হলো, ক্লাস 9-এ থাকতেই কিন্তু আমি মুক্তিযুদ্ধে যাই 71 সনে, এবং সেটা ওই রকম সিচুয়েশন ছিল বলেই বোধহয় আমার মনে হয় ওই বয়সে যেতে পেরেছি। কারণ এখনকার ক্লাস 9-এর ছেলেরা, বাচ্চারা, আর ওই সময় আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিলাম, না হলে আমার পক্ষে মুক্তিযুদ্ধে যাওয়া সম্ভব ছিল না ওই সময়টা। এবং যার কারণে কিন্তু ওই বয়সে চলে গেছিলাম ইসেতে, মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের জন্য ভারতে। এখন তার পরবর্তীতে এসে কিন্তু আবার একটু স্লো ডাউন হয়ে গেল জীবনটা। সংগ্রাম ছিল ওই সময়, নানা ধরনের ঘাত প্রতিঘাত ছিল 71-এর আগে, এবং 71-এর পরে গিয়ে কিন্তু
আবার পড়াশোনায় মনোনিবেশ। ফেরত আসতে হলো সিরিয়াসলি। এবং পড়াশোনার করতে করতে একটা পর্যায়ে কিন্তু আমি যখন এই যে ব্যাচেলার্স ডিগ্রি পরীক্ষা দেই, তারপরে একটা অবসর আসলো লম্বা। সেই সময় বাংলাদেশ টেলিভিশনে কাজ করা শুরু করলাম, আচ্ছা, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আমাদের পড়াশোনাটা নিশ্চয়ই মিডিয়া নিয়ে ছিল না? না না না, তাহলে মিডিয়া নিয়ে আসলে কাজ করার আগ্রহটা জন্মালো কিভাবে? শখের বসে, শখের বশে? একেবারেই শখে। আচ্ছা, তো তখন আমি বরকত ভাইয়ের সাথে, মুস্তাফিজ ভাইয়ের সাথে এবং বেলাল বেগ এনাদের সাথে কাজ করেছি, আব্দুল্লাহ আল মামুনের সাথেও কাজ করেছি, মোস্তফা কামাল সৈয়দের সাথেও কাজ করেছি। তো ওই সময়টাই কিন্তু টেলিভিশন সম্বন্ধে একটা লার্নিং হয় আমার, ওই বাংলাদেশ টেলিভিশনে কাজ করতে গিয়ে। এবং তার পরবর্তী আবার 78 সনে আমি কিন্তু চলে যাই বাইরে পড়াশোনা করতে। আচ্ছা, আমি ইউকেতে এবং ইউএসএতে পড়াশোনা করে এটা কিন্তু আবার চলে গেল অন্য লাইনে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা, কিন্তু মিডিয়ার সাথে কোনো যোগ নেই। আচ্ছা। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বিজনেস এবং মিডিয়া একটা কোরিলেশন ক্রিয়েট করলো। হ্যাঁ হ্যাঁ। তো তারপর ইউএসএ থেকে আমি ছিলাম টেক্সাসে, 84-এ আমি চলে আসি বাংলাদেশে। এসে ইমপ্রেস গ্রুপের ব্যবসার সাথে জড়ানো, এবং তারপরে আমি আর টেলিভিশনের ধারে কাছেও যাই নাই। আমাদের তখন চ্যানেল আইও হয় নাই, সুতরাং চ্যানেল আই তো হয়েছে অনেক পরে। তো আমি আর বিটিভিতে যাই নাই এবং ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। জীবন জীবিকার জন্য সংগ্রাম শুরু হলো। আচ্ছা, নতুন সংগ্রাম। এবং এই সংগ্রাম করতে 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 একটা জায়গায় এসে পৌঁছলো যখন, তখন ভাবলাম আচ্ছা আবার এই জগতে আসি। এবং সেখানে যেটা হলো যে আমি কিন্তু একটা প্রোগ্রাম করতাম মিডল ইস্টে, যেটা ছিল চ্যানেল আই, লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড বলে একটি প্রোগ্রাম হতো প্রতি বছর। ওই ইভেন্ট আমি করতাম মিডল ইস্টে, বিশাল অনুষ্ঠান। ওইটা প্রায় 25 থেকে 30 হাজার দর্শক আসতো ওই অনুষ্ঠানে, শারজা ক্রিকেট স্টেডিয়ামে করতাম। তো ওইটা করতে গিয়ে একটা ধাক্কা আসলো একটি কারণে, সেটা হলো ওইখানে আমরা কিন্তু রোড টু শারজা বলে একটি অনুষ্ঠান করতাম এই ইভেন্টটাকে সাথে জড়িয়ে, এবং ইভেন্টটা হওয়ার আগে ওই রোড টু শারজা অনুষ্ঠানটা করতাম। এবং ওই অনুষ্ঠানটা করতে গিয়ে মিডল ইস্টের, স্পেশালি ইউএইর কথা বলবো, ইউএইর ওদের তপ্ত মরুভূমিকে শীতল করার যে প্রচেষ্টা, গ্রিন করার প্রচেষ্টা, গাছ লাগাচ্ছিল ওরা, ঘাস লাগাচ্ছিল, ওয়াটার বডি তৈরি করছিল, বিভিন্ন দেশ থেকে প্রাণী নিয়ে আসছিল ওদের দেশে, ওদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য, ওদের বায়োডাইভার্সিটিকে রিচ করার জন্য, এবং তপ্ত বনভূমিকে শীতল করার জন্য। তখনই 2009 সালে মনে হলো, এটা হলো আমাদের দেশের 2008-এর কথা বলতেছি। আচ্ছা, 2008-এ, এবং দেখলাম যে মিলিয়নস অফ ডলার খরচ করছে ওরা। এবং সেখান থেকেই কিন্তু ধাক্কাটা আসলো যে আমরা কি করছি, আমরা আমাদের দেশের জলাশয়গুলো নষ্ট করে ফেলছি, গাছ কেটে ফেলছি, পশু পাখি মেরে ফেলছি, আমরা আমাদের সব আছে কিন্তু আমরা অবহেলা, অসচেতনতায় নষ্ট করে ফেলছি। আর ওরা কিছুই নাই, সেখানে ওরা কি করছে, এই থেকেই কিন্তু আসলো আইডিয়াটা, যেটা নিয়ে কাজ করতে হবে। এই ফিরে এসে 2009-এ ফাউন্ডেশন করলাম, প্রকৃতি জীবন ফাউন্ডেশন। এরপরে শুরু হলো এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের যাত্রা। তো সেই যে শুরু করলেন, এখানে তো নানান ধরনের কার্যক্রম আপনারা পরিচালনা শুরু থেকে করেছেন, এখনো করছেন। আসলে একটু ছোট, অনেক কার্যক্রম আপনাদের, সেই জায়গাটা থেকে একটু যদি ছোট করে বলতেন যে আসলে আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে বেশি কার্যক্রম পরিচালনা করছে। মানে আমি যেটা ফিল করলাম যে যদি সচেতনতা বৃদ্ধি করতে হয় এবং দ্রুততার সাথে, এবং এটা যেহেতু আমরা তো সময় হারিয়ে ফেলছি, এবং দ্রুততার সাথে আমরা কিন্তু আমাদের দেশের অনেক কিছু হারিয়ে ফেলছি। তো এটাকে যদি একটা মানে সচেতনতার ব্যাপারটা যদি আমি প্রপারলি অ্যাড্রেস করতে চাই, তাহলে
যে কাজটি করতে হবে সেটা হলে একটি জিনিস করলে হবে না। যেমন শুধু প্রোগ্রাম করলাম, প্রকৃতি জীবন অনুষ্ঠান টিভিতে করলাম, কিন্তু পাশাপাশি কিন্তু আমাকে আরও অনেক জিনিস এটার সাথে করতে হবে। এই ফিলিংসটা আসলো। তো সেই কারণেই কিন্তু আমরা ফিল্ড ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক এবং পাবলিকেশন, তারপর এই যে প্রকৃতি মেলা, তারপর প্রজাপতি মেলা, পাখি মেলা, এবং পাশাপাশি এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যেমন আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবা বলে আমাদের একটা অর্গানাইজেশন আছে, প্রকৃতি জীবন ক্লাব আছে, এবং প্রকৃতি জীবন মিউজিক ক্লাব আছে। মানে এই যে নানা জিনিসের মাধ্যমে সচেতনতার বার্তাটা পৌঁছিয়ে দেওয়া, এবং যেটা যতভাবে পারা যায়, যত কুইক, এই জিনিসটাকে ফিল করে এই জিনিসগুলো করা শুরু করলাম, যে যেন সব সেক্টরেই আমি নাড়া দিতে পারি, এবং যাতে সবাই এটা ভাবে যে আমাদের এই প্রকৃতি পরিবেশে যাই আছে তাকে রক্ষা করতে হবে, এবং এটা না থাকলে আমাদের কি হবে, এবং রক্ষা করার দায়িত্বটাও আসলে আমাদের উপরেই পড়ে। রাইট। 15-16 বছরে কিন্তু অর্জনটা কম নয়, এবং এখানে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। একটি ব্যাপার আমি বলতে পারি, যেটা একেবারে এক্সাম্পল দিয়ে, যে পরিযায়ী পাখি বা অতিথি পাখি যেটাকে বলি আমরা, এটা কিন্তু এখন আর রাস্তা বিক্রি হয় না। কিন্তু আগে কিন্তু অতিথি পাখি বলতো, কিংবা পাখি পাখি বলে চিল্লাতো রাস্তার মধ্যে বিক্রি করার জন্য, কিন্তু এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। প্লাস এই যে ঢাকার কথা যদি বলি, কাঁটাবনে নানা ধরনের কিন্তু প্রাণী এবং পাখি বিক্রি হতে, এটাও বন্ধ হয়েছে। এখন যেটা কেজ বার্ড কিন্তু পালা যায়, কিন্তু যেটা নেচারে থাকে যেই বার্ডগুলো, সেগুলো কিন্তু বন্দি করে রাখার কথা না আমাদের। তো একসময় কিন্তু সেগুলোও বিক্রি হতো। তো সেই দিক থেকে বলবো যে পাখি যদি বলি, প্রাণী যদি বলি, এবং আমরা যদি বলি গাছের ব্যাপারে এবং অন্যান্য জিনিসের ব্যাপারে, জলাশয়ের ব্যাপারে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, মানে এটা কিন্তু আমি ফিল করি। আর সচেতনতার তো আসলে শেষ নেই, এবং এই ধরনের কাজেরও শেষ নেই। তো এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা করে যেতে হবে। এবং আমরা আশা করি আপনার এই চলমান প্রক্রিয়া সবসময় অব্যাহত থাকবে, এবং এর মাধ্যমে আসলে আমাদের দেশের যারা তারা সচেতন হবে আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করতে। আমরা দেখেছি আপনাদের বিভিন্ন ধরনের একটু অন্যরকম ভিন্নধর্মী কার্যক্রম আপনারা পরিচালনা করেন বাংলাদেশের মানুষকে সচেতন করার ক্ষেত্রে। যেরকম আমরা দেখেছি 2-1 মাস আগেই আপনারা বাঘ সংরক্ষণে ভূমিকা রাখার জন্য একটি দারুণ ম্যারাথন আয়োজন করেছিলেন, মিনি ম্যারাথন, প্যান্টনিক্স টাইগার রান ঢাকা। সেখানেও আমরা দেখেছি অনেকেই সেখানে এসেছিলেন এবং সেখানে অংশগ্রহণ করেছেন, এবং সেই ম্যারাথন অনুষ্ঠানের মাধ্যমে আসলে আপনারা কিভাবে আমাদের প্রকৃতির থেকে বাঘকে সংরক্ষণ করতে হবে এবং সুন্দরবনের যে তাৎপর্য, সে বিষয়গুলিকে ফোকাস করে আপনারা কার্যক্রম পরিচালনা করেছেন। এরকম আরও নানান ধরনের কার্যক্রম আপনাদের আছে, এবং প্রকৃতির প্রত্যেকটি উপাদানকে সংরক্ষণ করার জন্য আপনারা কাজ করছেন। একটু জানতে চাইবো, এই যে এই আইডিয়াগুলি কিংবা ভিন্নভাবেও যে আসলে সচেতনতার বার্তা মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, সেই আইডিয়াগুলি আসলে কিভাবে আসে, বা সবসময় কি এগুলো নিয়ে চিন্তা করতে থাকেন, নাকি আসলে কিভাবে করা হয়? আসলে ভাবি, এগুলো নিয়ে ভাবি, এবং ভাবতে ভাবতে আর চারপাশে খেয়াল রাখি কি হচ্ছে, এবং তার সাথে সাথে ভাবনাটাকে জড়িয়ে আইডিয়াগুলো আসে। এবং আমার একটা প্রচেষ্টা প্রথম থেকেই ছিল, এখনও আছে, যে কতভাবে সচেতনতার বার্তাটা দেওয়া যায়, মানে এইটা কিন্তু সবসময় মাথায় ঘোরে। এবং তখনই ওই এক একটা জিনিস পিক করি। যেমন আমি একটা কথা বলতে পারি, যে একটি গত বছর 21শে বইমেলাতে অ্যানিমেটেড কার্টুন স্টোরি বুক করলাম, যেটা বাংলাদেশের প্রথম, মানে সচেতনতার জন্য কিন্তু, এবং বাচ্চাদের জন্য, বাচ্চাদের মেসেজ দেওয়া যে কেন পাখি সংরক্ষণ করতে হবে, প্রজাপতি সংরক্ষণ করতে হবে, কিংবা ডলফিন সংগ্রহ করতে হবে। এই যে নানা জিনিস আমাদের চারপাশে, এই জিনিসগুলোকে নানা প্রাণী বলি, কীট পতঙ্গ বলি, প্রত্যেকেরই কিন্তু অবদান আছে এই প্রকৃতিতে।
তো এই বার্তাটিও কিন্তু দেওয়ার জন্য এখন আমি বাচ্চাদের বার্তা দিতে হলে কিন্তু আমি কঠিনভাবে বললে কিন্তু এই জিনিসটা তাদের ওই মেসেজটা যাবে না তাদের কাছে। সেই জন্য অ্যানিমেটেড স্টোরি বুক করলাম গত বছর, এবং সেটা বলবো যে একটা খুব ভালো নতুন আইডিয়া ছিল। তো এইরকম এই ধরনের নানা সময় নানা জিনিস আসে মাথায়। এবং বইমেলার কথা যখন আসলো তখন আসলে আপনার লেখক সত্তার বিষয়টাও এখানে আনার প্রয়োজন মনে করছি। আপনি বেশ কিছু লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। আপনার বই আমার অনেক ঋণ আছে, এছাড়াও প্রকৃতি বার্তা, নানান ধরনের আপনি বই লিখেছেন এবং আপনি লেখালেখিও করেন, সম্পৃক্ততা আছে। একটু জানতে চাইব লেখালেখি সম্পর্কে এবং আপনার বইগুলি সম্পর্কে। বই বেশ অনেকগুলো হয়ে গেছে এর মধ্যে। প্রতি বছর 21শে বইমেলাকে সামনে রেখে আমরা কিন্তু একটা পাবলিকেশনে যাই, একটা বই বের করি, এবং সেখানে আমার একটা বই সবসময় থাকে, অন্যান্য পাবলিকেশনও থাকে আমাদের। তবে লাস্ট ইয়ারে মানে বই যদি বলি তাহলে অ্যানিমেটেড স্টোরি বুক গত বছর ছিল। তো আমরা যেটা করি সেটা হলো মানে বিশেষ করে 21শে বইমেলাকে সামনে রেখে একটা এই পরিবেশ, প্রকৃতি এবং নানা আমাদের আশেপাশে যা আছে সেটাকে হাইলাইট করার জন্য একটা পাবলিকেশন থাকেই। এবং সেটা কিন্তু এর মধ্যে যে মানে যেই বইগুলো বেরিয়েছে, তো সেখানে কিন্তু এক এক সময় এক একটা সাবজেক্টকে ধরে কিন্তু করা হয়েছে। তো সেই জায়গাটি করার আরেকটু ওই যে উদ্দেশ্য হচ্ছে যে সচেতনতা, বইয়ের মাধ্যমেও যেন সচেতনতা বৃদ্ধি, এবং বইগুলো কিন্তু একেবারেই মানে খুবই আমি বলবো যে সুপরিকল্পিতভাবে ছবি দিয়ে এবং ভালো পেপার ইউজ করে করা হয় যাতে আকর্ষণীয় হয়। এই যে এত ধরনের জীবন আপনি উদযাপন করছেন এতভাবে, সেক্ষেত্রে নিশ্চয়ই পথ চলাটা খুব মসৃণ ছিল না, নিশ্চয়ই বন্ধুর ছিল। তো সেই জায়গাটা থেকে আসলে এত এত চ্যালেঞ্জ, এত এত সব কিছুকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার পেছনের মূল মন্ত্রটা কি ছিল? মূল মন্ত্র হচ্ছে সমস্যাকে ভালোবাসতে হবে। আচ্ছা। মানে প্রবলেমকে ভালো না বাসলে প্রবলেম মাথার উপরে উঠে বসে। তো সুতরাং এটাকে নামাতে হলে ওকে ভালোবাসতে হবে। সমস্যাকে সমস্যা মনে করলে হবে না। আর জীবনে চলতে গেলে তো সমস্যা থাকবেই, এক একজনের কিন্তু এক এক সমস্যা। মানে সবাই মনে করে তার প্রবলেমটাই বোধহয় সবচেয়ে বড়, কিন্তু প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু সমস্যা আছে, নানা ধরনের সমস্যা আছে। এখন হয়তো তার সমস্যার সাথে আরেকজনের সমস্যার মিল নেই, কিন্তু সমস্যার কিন্তু অন্ত নেই এবং সমস্যা সবারই আছে। তো সুতরাং এই সমস্যাকে সমস্যা না মনে করে এটাকে ভালোবাসাটাই হলো আমার দিক থেকে, আমার ওপিনিয়ন, ওইটাকে ভালোবাসাটাই বেটার। ছোটবেলা থেকেই তো আসলে আপনার জীবনটা সাধারণ খুব কিশোর বা তরুণ যারা যেভাবে জীবনযাপন করে সেরকমটা না, একটু ভিন্ন রকম। আপনি বলছিলেন যে আপনি শুরুতে আসলে অবজার্ভ করতেন সব কিছু এবং পরবর্তীতে অ্যাক্টিভলি বিভিন্নভাবে নিজেকে জড়িয়েছেন বিভিন্ন জায়গায়, এবং ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ৭৮-এ চলে গেলেন দেশের বাইরে, এবং সেখানে নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষদের সাথে মেলামেশা, এবং একই সাথে সেই জায়গাটাই অন্যভাবে আসলে বেড়ে ওঠা। একটু প্রশ্নটা হলো যে সেখানে কেউ দেশের বাইরে গেলে তো আসলে প্রত্যাশা করে যে আমি এখানেই সুন্দরভাবে জীবনযাপন করব। বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ, সেখানে ফিরে গিয়ে আসলে জীবনটাকে কঠিন করার জরুরি নয়। তো তখন আসলে কি মনে করে ফিরে এসেছিলেন দেশে? মাটির টানে, বেসিক্যালি একেবারে দেশের টানে। মানে আমি যেহেতু মুক্তিযোদ্ধা এবং আমায় বাইরে কিন্তু আমি সেটেল করতে চাইনি কখনোই। মানে পড়াশোনা শেষ করে একসময় মনে হলো এই দেশে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবো, যতই করি না কেন, যাই করি না কেন, যতই আমি একটা ভালো একটা অবস্থানে থাকি না কেন, কিন্তু আমি কিন্তু কখনোই ওদের দেশের লোকের মতো হতে পারবো না। কারণ ওরা তো বাই বার্থ ওইখানে যখন বড় হয়, হ্যাঁ সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এখন যারা হচ্ছে তারা ডেফিনেটলি ডিফারেন্ট, কিন্তু আমরা তো এখান থেকে মাইগ্রেট করা। তো যাই হোক, তো আমার সবসময় মাথা ছিল যে দেশে ফেরত চলে আসব। এক সেকেন্ড থিং হচ্ছে যে আমার দেশের প্রতি আমার একটা ভালোবাসা ছিল,
এই দেশটা সংগ্রাম করে পাওয়া। সুতরাং এখানে এসে কিছু করব, এটাই ছিল টার্গেট সব সময়। আর আমার বাবা কিন্তু ব্যবসায়ী ছিল। আচ্ছা। তো আর আমার বাবাও কিন্তু প্রকৃতি প্রেমী ছিল। কিভাবে বলি, সেটা হলো আমাদের বাসায় অনেক প্রাণী ছিল, যেমন ইসের ছিল, এই গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, কবুতর ছিল, আমাদের নানা ধরনের খরগোশ ছিল। আচ্ছা। তারপরে অনেক গাছ ছিল, মানে বড়ই গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, সুপারি গাছ। মানে আমাদের বাসাটা চারিদিকেই কিন্তু গাছে ভরা ছিল। তা আব্বা সবই কিন্তু আব্বার লাগানো। বাসাটা কোথায় ছিল? বাসা কোথায় ছিল? বাসাবোতে। আচ্ছা। তো এটা সাজানপুরের পরেই। তো আব্বা মানে ওই গ্রামীণ পরিবেশ করে ফেলছিল যে তার বাসাটাকে। এবং পাশাপাশি একটা জিনিস যেটা ছিল সেটা হলো আমাদের বাসার পেছনে ঝিল ছিল একটা বিশাল। এবং ওখানে কিন্তু তখন আমাদের নৌকা ছিল, জাল ছিল। তা আমাকে অনেক সময় অনেকে বলে যে আপনি তো গ্রামের কিছুই জানেন না, আপনি তো ঢাকায় জন্মিয়েছেন। তা আমি বলি যে না, আমি ঢাকায় জন্মালেও আমি কিন্তু গ্রামীণ পরিবেশেই বড় হয়েছি। এবং আমাদের বাসায় সবই ছিল। তো মাছ ধরার ওই যে বললাম যে জালও ছিল এবং নৌকা ছিল, সবই ছিল। তো আমরা কিন্তু শীতের সময় ওই ঝিলে পোলো নিয়ে নামতাম মাছ ধরার জন্য। আচ্ছা। হ্যাঁ, পানি যখন কমে যেত আর কি। তো আমার কিন্তু ওই ছোটবেলা লাট্টু খেলা, গুল্লি খেলা, ডাঙ্গুলি খেলা সবই হয়েছে আমার। মানে আমি কিন্তু ওই রকম একটা পরিবেশেই কিন্তু বড় হয়েছি। তো শোনা, কেউ যদি আমাকে বলে যে ঢাকায় আমি জন্মেছে বলে আমি জানি না, আমি কিন্তু সবই কিন্তু ওই ছোটবেলায় গ্রামের ছেলেরা যা করে আমি তাই করেছি। সুতরাং ওই জায়গার থেকে কিন্তু আমি মিস করিনি কিছু না, কোনো কিছুই মিস করিনি। আর আব্বার কথা যেটা বললাম, যে আব্বার পাশাপাশি আম্মাও মানে একেবারে মাটির মানুষ ছিলেন আম্মা। এবং আম্মাও কিন্তু এই জিনিসগুলোর সাথে এমনভাবে জড়িত ছিল যে বাবা মার এই জিনিসটা হয়তো আমার উপরে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে পরবর্তীতে। আমরা তো আসলে জীবনের অনেক গল্প শুনলাম আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে। একটু জানতে চাইবো পড়াশোনার ক্ষেত্রে আসলে স্যার আপনি কেমন পারফর্ম করতেন, বা সেখানে আসলে দুষ্টুমি কেমন করতেন? স্কুলে পড়াশোনায় ভালো ছিলাম না। আচ্ছা, করতে হয় করেছি। আচ্ছা, একটু জানতে চাইবো এই পর্যায়ে, এই যে জীবনে আজকে আপনার জন্মদিন, আজকে আপনার বাবা মায়ের কথা বললেন এবং এত বছরের পথ পরিক্রমা, আপনার আজকের দিনে এসে আসলে আর কার কার কথা এই মুহূর্তে মনে পড়ছে, বা কৃতজ্ঞতা প্রকাশের জায়গাটা থেকে আসলে কাদের কথা বলবেন আজকে? ভাই বোন তো সবাই আছে এখনো আল্লাহর রহমতে। বড় বোন সে ঢাকায় থাকে, আর মেজ বোন থাকে লন্ডনে, আর সেজ বোন থাকে ভিয়েনাতে। আর আমার বড় ভাই, আমরা এই প্রেস গ্রুপে আমরা একসাথেই আছি। তো সবাই আছে ভালো, এবং ডেফিনেটলি তাদের কথা তো মনে হয়। পাশাপাশি আমার ওয়াইফ কেকা ফেরদৌসি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে সবসময়। আর আমার মেয়ে সোনালি, ছেলে আকাশ। তো মেয়ে ঢাকায়, ছেলে বাইরে থাকে। তো ওরা ওদের মতো আছে এবং ওদের সংসার নিয়ে ব্যস্ত। আর আমি আছি ব্যস্ত এই প্রকৃতি জীবন নিয়ে। বাহ বাহ, চমৎকার। প্রকৃতি ও জীবন নিয়ে আপনার এত কার্যক্রম, এবং সেই কার্যক্রমগুলোর জন্য যখন সম্মাননা আসে দেশে এবং দেশের বাইরে থেকে, তখন কিন্তু ভালো লাগাটা একেবারে অন্যরকম হয়ে ওঠে। আমরা জানি আপনি জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, এবং একই সাথে ব্যক্তি পর্যায় থেকে আপনিও বিভিন্ন সময় বিভিন্ন পরিমণ্ডলে স্বীকৃতি পেয়েছেন। তখন আসলে কেমন লাগে এই কাজগুলি নিয়ে? বা হ্যাঁ, ডেফিনেটলি কোনো পুরস্কার পেলে, কাজের স্বীকৃতি পেলে তখন ভালো লাগে, উৎসাহ পাওয়া যায় আরও সামনের দিকে এগোনোর জন্য। তবে পুরস্কারকে টার্গেট করে যে কাজ করি তা না, কিন্তু মানে ভেতরের তাগিদ থেকেই করা, ফিলিংস থেকেই এই পর্যন্ত এগিয়ে এসেছি। এখন চলার পথে এসছে অনেক পুরস্কার,
কিন্তু সেই পুরস্কারগুলো ডেফিনেটলি আমাকে উৎসাহিত করে এবং আমাকে আমি খুশি হই ওই ধরনের যখন একটা অ্যাওয়ার্ড পাই। কিন্তু ওইটাতে আমি যেটা ফিল করি ওই মানে পুরস্কারে যেন বিভ্রান্ত হয়ে যে অনেক কিছু অর্জন হয়ে গেছে সুতরাং আর কিছু করার নাই, এইটা যেন না আসে কখনো। এই জিনিসটা সবসময় মাথায় রাখি যে পুরস্কারটা টার্গেট না, পুরস্কারটা চলার পথে আসুক, কিন্তু পুরস্কারের বাইরেও কাজটা ইম্পর্ট্যান্ট। তো সেইভাবেই করি আর কি। এবং কাজের ক্ষেত্রেও আপনি শুরু থেকে বলছিলেন যে বিভিন্ন ধরনের কার্যক্রম, যেরকম একটি বলছিলেন প্রকৃত জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে। একেবারেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা একটু সুবিধা প্রাপ্ত হিসেবে তুলনামূলক কম, কিংবা আমরা দেখেছি আপনারা করোনার সময়ও বিভিন্ন ধরনের একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের সাথে কাজ করেছেন এবং সেখানে আপনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। তখন এই কার্যক্রমগুলিতে যখন অংশগ্রহণ করেন সে সময় তো নানান ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। একটু সেই অভিজ্ঞতা এবং মানুষের সেই জায়গাটা আমি একটু বলি যে প্রকৃতি জীবন ক্লাব নিয়ে একটু বলি। প্রকৃতি জীবন ক্লাব থেকে কিন্তু প্রতি বছর বৃক্ষরোপণ হয়, গাছ লাগানো হচ্ছে এবং 64টা জেলায় কিন্তু প্রকৃতি জীবন ক্লাব আছে। মানে এটা নেটওয়ার্কটা কিন্তু অনেক বড় এবং 64টা জেলাতেই কিন্তু বৃক্ষরোপণ হয় এই প্রতি বছর। এবং এটা কিন্তু আমি বলবো এটা বিশাল একটা কাজ, কারণ সবচেয়ে সহজ কিন্তু আবার সবচেয়ে কঠিন হলো পরিচর্যাটা। মানে গাছ কিলে লাগালেই হবে না, এটাকে পরিচর্যা করে এটাকে কিন্তু রক্ষা করতে হবে। তো এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু প্রচুর উৎসাহের সাথে এই কাজটি করে এবং এটা একটা আমি বলবো যে বাচ্চাদের মধ্যে, ইয়াংদের মধ্যে এই যে এত উৎসাহ উদ্দীপনা প্রকৃতি পরিবেশের ব্যাপারে, এই তরুণদের কিন্তু সব কিছুতেই কিন্তু কাজে লাগাতে হবে। এটি একটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আসলে ভালো কিছু করতে হলে কিন্তু তরুণদের এটার সাথে জড়িত করতে হবে। পাশাপাশি এই যেটা স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেটা প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা, এখান থেকে কিন্তু একেবারে হতদরিদ্র যারা তাদের চিকিৎসা দেওয়া হয় এবং এটা কিন্তু প্রতিদিন মানে এই 365 দিনই কিন্তু এই কাজটি করা হয়। এই গরিব মানুষ যারা খোয়া ভাঙে, মানে ইট ভাঙে, যে তারপরে যারা রিক্সা চালায়, গার্মেন্টসের ওয়ার্কার, একেবারে যারা খেটে খাওয়া, তাদের জন্য এই সেবাটা। এবং এদের এটা কি প্রকৃতি জীবন ফাউন্ডেশন ক্লাবের পক্ষ থেকে? না, এটা করা হয় প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে। প্লাস এই যে প্রতি বছর চরাঞ্চলে যাই আমরা, চরাঞ্চলে এই মানুষগুলো তো অনেক কষ্টে থাকে, তাদের কম্বল দেওয়া হয়, হ্যাঁ কম্বল বিতরণ করা হয়, তাদের মধ্যে ওষুধ দেওয়া হয় তাদের। ওখানে কিন্তু একেবারেই কিছুই কোনো সাপোর্ট নাই কিন্তু চরগুলোতে, খুব দুর্গম কিন্তু চরের। এবং এই যে এত মানে চরাঞ্চল অঞ্চলে গিয়ে আপনার এই সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে তো নানান সময় নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং হয়তো কিছু অভিজ্ঞতা মনে থেকে গিয়েছে, নাড়া দিয়েছে দারুণভাবে আপনাকে। এরকম কোনো বিশেষ অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন কি? হ্যাঁ, অনেক কিছুই তো ঘটে, কিন্তু এখন একেবারে স্পেসিফিক মনে করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। বিশেষ করে এই মানুষগুলো তো এত দুঃখ দুর্দশার মধ্যে থাকে, তো তাদের ওখানে যখন যাই তখন মনে হয় যে আমরা কত ভালো আছি এই ঢাকা শহরে। কারণ ওইখান থেকে কিন্তু ওই চর থেকে কিন্তু অনেক মানুষই আছে যারা কখনো শহরে আসেনি, ওই চরেই জন্মেছে, চরেই তার জীবন শেষ হয়েছে এবং ওদের চাহিদা কিন্তু খুবই কম, খুবই কম। এবং সেইখানে আমরা এই যা নিয়ে যাচ্ছি সেটা কিন্তু খুবই সামান্য। তো ওই জিনিসগুলো ফিলিংসটা হচ্ছে যে, আবার আরেকটা কথা বলি যে চরে কিন্তু ট্রান্সপোর্ট নাই কোনো। ওই এক সময় ঠেলাগাড়ি ছিল না, ওই ঠেলাগাড়ির সামনে ঘোড়া জুড়ে দিয়ে ওইটাই হলো যানবাহন। এখনো মানে, এবং প্রথমে তো হলো নদী ক্রস করতে হবে নৌকা দিয়ে,
তারপরে নেমে ওই ঘোড়ার ওই গাড়িতে উঠতে হবে। তো ঘোড়ার গাড়ি তো ঘোড়া, ওটা আসলে ঠেলা গাড়ির সাথে ঘোড়ার গাড়ি জুড়ে দেওয়া। তো ভেরি ইন্টারেস্টিং, কিন্তু খুব কষ্টকর। তো ওইভাবে কিন্তু চরাঞ্চলে গিয়ে আমাদের এই ত্রাণ দিতে হয়। এই কাজগুলি করার জন্য কিন্তু আপনার দারুণ একটি টিম রয়েছে প্রকৃত জীবন ফাউন্ডেশনের, এবং তারা চমৎকারভাবে আপনার সাথে একাত্মতা প্রকাশ করে কাজ করে যাচ্ছে, এবং তারা আপনাকে আসলে কতটা ভালোবাসে সেটা বিভিন্ন সময় আমরা দেখেছি, আমরা বুঝতে পারি। এবং আজকে আপনার জন্মদিনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেই সদস্যরা আপনার জন্য একটি উপহার পাঠিয়েছেন আমাদের কাছে। সেই উপহারটি দেখতে হলে আমাদের চোখ রাখতে হবে পর্দায়।
বাহ, চমৎকার একটি পরিবেশনা আমরা দেখলাম। এই গানটা কি মিউজিক ক্লাব থেকে দিয়েছে? এই একদমই তাই, এই গানটা মিউজিক ক্লাব থেকে আপনার জন্মদিনে তারা উপহার পাঠিয়েছে। কেমন লাগছে এই চমৎকার প্রোডাকশনটি দেখে, কি বলবেন? ভালো লাগলো, কিন্তু আমি সারপ্রাইজ, কারণ আমি জানি না কিন্তু যে এই গানটা তৈরি হয়েছে কখন এবং এটা যে এখানে দেওয়া হবে, বাজানো হবে, সেটাও জানতাম না। কি বলবেন আসলে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সদস্যদেরকে আপনার সহযোগিতাতে? অবশ্যই একটা ভালো সুন্দর গানের উপহার দিয়েছে এবং মজার একটা ঘটনা ঘটলো আর কি এখন। খুব ভালো লাগলো, সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর ডেফিনেটলি আমরা এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে করি বলেই তো আগাতে পারছি, একদমই তাই না? একদমই। এবং আর মিউজিক ক্লাবের এই সংযোজনটা কিন্তু একেবারে শেষে হয়েছে এবং এটাও ওই সচেতনতা বৃদ্ধি করার জন্য যে বাংলাদেশ থেকে যে গানগুলো হারিয়ে যাচ্ছে কিংবা মাটির গান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলো যাতে আমরা তুলে আনতে পারি এবং এটা যেন আমরা সবার মাঝে আবার ফিরিয়ে আনতে পারি, এই কাজটি কিন্তু মিউজিক ক্লাব করছে এবং প্রকৃতি জীবন মিউজিক ক্লাব এই কাজটি কিন্তু এখন করছে। এবং আমরা দেখেছি যারা প্রকৃতি নিয়ে কাজ করছে, সেটা হতে পারে গবেষণা কিংবা সেটা হতে পারে পরিবেশ নিয়ে যারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তাদেরকে আপনি বিভিন্নভাবে সম্মানিত করেছেন। আপনি তাদেরকে প্রতি বছর পদক তুলে দেন তাদের হাত থেকে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে, সে বিষয়েও একটু জানতে চাইব। আমরা যেটা করি সেটা হলো যে যারা পরিবেশ প্রকৃতি নিয়ে তাদের জীবনের বিশাল একটা সময় পার করেছেন, এই আমাদের বাংলাদেশের প্রকৃতি পরিবেশের তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে আমাদের পক্ষ থেকে রেকগনাইজড করা এবং সেটাকে সবাইকে জানানো যে উনি কী করেছেন। কারণ আমরা কিন্তু সবাই তো আর টেলিভিশনে আসে না এবং সবাই তো আর ওইভাবে প্রচার পায়ও না। তো এই মানুষগুলো নীরবে যে কাজগুলো করে যাচ্ছে তাদের কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং মানুষকে জানাতে হবে। তো ওই কাজটি আমরা করি। আমি একজনকেই কিন্তু আমরা এই প্রকৃতি সংরক্ষণ পদক দেই, বছরে একবার করি অনুষ্ঠানটা, এবং একজনকে, এবং যেটা খুব ঘটা করে খুব ভালো করে করি। আমি বলবো বাংলাদেশে কোনো অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি এই লেভেলের হয় না। আচ্ছা। এবং কারণ একজনকে ঘিরে কখনো কোনো অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি আমি আমার সরকারি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে আমি দেখিনি, মানে যেটা আমরা শুরু করেছি। এইটা শুধুমাত্র অ্যাওয়ার্ড না, 13 বছর হয়ে গেল, 13 বছর ধরে, 13 বছর ধরে, কিন্তু 13-14 বছর ধরে আমরা 3টি অ্যাওয়ার্ড দিচ্ছি। এবং একজনকে কেন্দ্র করে দারুণ একটি আয়োজন আপনারা সম্পন্ন করছেন। এটি আসলে একইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছে এবং পরিবেশ নিয়ে কাজ করতে মানুষজনকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। এবং আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে একটু জানতে চাইব, আপনি বিভিন্ন জায়গাতে সম্মেলনে অংশগ্রহণ করেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক। সম্প্রতি আপনি আবুধাবিতে গিয়েছিলেন, একটি সম্মেলনে অংশগ্রহণ করেছেন, জলবায়ু নিয়ে সেখানে কথা বলেছেন, আপনার কণ্ঠও সেখানে আপনি তুলে ধরেছেন। তো সেই জায়গাটাই আসলে জলবায়ু কিংবা পরিবেশ নিয়ে কাজ করার সম্ভাবনা কিরকম দেখছেন আপনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে সারা পৃথিবীতেই তো এখন আমাদের জলবায়ুর যেমন একটা সমস্যা এবং পরিবেশ প্রকৃতি নিয়েও কিন্তু সমস্যা। প্লাস্টিক দূষণ একটা বিশাল প্রবলেম আমাদের সারা পৃথিবীব্যাপী, কিন্তু প্লাস্টিক দূষণ একটা বিশাল সমস্যার সৃষ্টি করেছে। আমাদের এখানেও কিন্তু আমরা এই প্লাস্টিক দূষণ নিয়ে কথা বলছি, এবং প্লাস্টিক এমন একটি আইটেম যেটা মাটিতে কিন্তু মেশে না এবং উর্বরতা নষ্ট করে দেয় মাটির। যে আমরা যে কৃষি কাজ করি তাতে কিন্তু সমস্যা হচ্ছে। আমাদের জলাশয়গুলোতে প্লাস্টিক গিয়ে নানা ধরনের জলজ প্রাণী, উদ্ভিদকে যেই সমস্যার সৃষ্টি করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু প্লাস্টিক একটা সমস্যা। এইরকম কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু আমরা আমাদের অজান্তে অনেক কিছুই কিন্তু আমাদের জীবনে আমরা অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছি সহজভাবে। আজকে সেটার কিন্তু দেখছি আমরা যে এই আইটেমগুলো অথবা এই জিনিসগুলো আমাদের কীরকম ক্ষতি করছে আমাদের জীবনকে। মানে এনিথিং কেমিক্যাল, আর্টিফিশিয়াল, এবং এনিথিং যেটা আমরা আমি বলবো যে আমাদের এই জীবনে, সেটা স্বাস্থ্যের জন্য বলি
আমাদের পরিবেশ প্রকৃতির জন্য বলি, অনেক জিনিসই কিন্তু আমরা আমাদের জীবনকে সহজ করার জন্য আমরা অ্যাকসেপ্ট করে আমরা কিন্তু তার মধ্যে গা ভাসিয়ে দিয়েছি। তো সেই জিনিসগুলো যদি এখন সজাগ না হই, যেহেতু আমরা বুঝতে পারছি এবং পরিহার না করি সেগুলো, তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিন্তু আজকে যেই পরিমাণ ক্যান্সার হয় এবং হার্টের রোগ বলি, ডায়াবেটিস বলি, অন্যান্য রোগ বলি, সব কিছুরই কিন্তু একটি কারণ। আগে কিন্তু এত রোগ ছিল না কিন্তু, এবং এই যে রোগের প্রকোপ বাড়ছে সেটা কিন্তু আর্টিফিশিয়াল জিনিসের উপরে আমাদের নির্ভরশীলতা, এবং পাশাপাশি আমরা কি খাচ্ছি, কি ধরনের কেমিক্যাল ইউজ হচ্ছে কোথায়, সেটা কিন্তু জানি না। এবং এখানে কিন্তু কৃষিকাজেও কিন্তু পেস্টিসাইড যেটা ইউজ করা হয় সেখানেও কিন্তু সমস্যা, সারেও সমস্যা। এই যে নানাভাবে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে নানা জিনিস, সেখান থেকে কিন্তু আমাদের নানা সমস্যা হচ্ছে। তো সুতরাং আজকে জলবায়ু যেমন একটা সমস্যা, আমাদের প্রকৃতি পরিবেশের নানা কর্মকাণ্ডও কিন্তু আমাদের সমস্যায় ফেলছে, এবং এই সমস্যার কারণেই কিন্তু আমরা কিন্তু নানাভাবে পর্যুদস্ত হচ্ছি। তো সুতরাং এই কাজগুলো যত বেশি প্রচার করা যায়, যত বেশি বলা যায় এই নিয়ে, ততই কিন্তু আমরা উপকৃত হব, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারাও কিন্তু ভালো থাকবে, এবং আমাদের দেশটা ভালো থাকবে, সারা পৃথিবী ভালো থাকবে। জন্মদিনে আসলে আপনাকে গাছের চাইতে ভালো উপহার আমরা দিতে পারছি না, একটি সুন্দর পরিবেশ বান্ধব গাছ আপনাকে তুলে দিচ্ছি, এবং একই সাথে জানাতে চাই শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ, অনেক খুব ভালো একটি উপহার পেলাম, এটা নিয়ে যাব, এবং বাসায় তো ওটা বারান্দায় রাখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি সুন্দর কেক, চ্যানেল আই তারকা কথন পরিবারের পক্ষ থেকে। এই কেকটি আসলে আমাদের ভালোবাসার এবং আপনার প্রতি আমাদের শ্রদ্ধার একটি প্রতীক মাত্র। আপনাকে সাথে নিয়ে এই কেকটি আসলে কাটতে চাই। স্যার প্লিজ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। প্রার্থনায়, শুভকামনায় সবসময় স্যার আপনি আমাদের মাঝে থাকবেন এভাবেই আশা করছি, এবং প্রতি বছর এই দিনটি আমাদের জন্য বিশেষ হয়ে থাকবে। আপনাকে আমরা এইভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা শুধুমাত্রই জনাব মুকিত মজুমদার বাবু স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইনি। আমরা চেয়েছি এই গল্পের মাধ্যমে, এই আড্ডার মাধ্যমে আপনারাও যাতে করে প্রকৃতি সংরক্ষণে আরও বেশি সচেতন হন, এবং একই সাথে আমরা সকলে মিলে একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদের এই সুন্দর বাংলাদেশকে সুন্দর রাখতে পারি। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে এবং পরবর্তী আয়োজনের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।